একজন টপ ক্রিকেটার হওয়ার স্বপ্ন এক যুবককে আইন ভাঙা দোরগোড়ায় এনে দাঁড় করায়। দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। তোমার ক্রিকেট কোচিং ফিস 75% কমানো হয়েছে। এখন তোমাকে প্রত্যেক মাসে শুধুমাত্র 750 টাকা দিতে স্যার হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। কোনো ব্যাপার না। স্যার কিন্তু এই স্কুলের ফিস কতটা ছাড় দেওয়া হয়েছে? না বাবু, ওটা কমানো যায়নি। তোমায় মাসে 10,000 টাকা দিতেই হবে। তুমি কাজ করবে? হ্যাঁ, বিকেল 4টের পরে আপনি যতক্ষণ বলবেন। এ রামকৃষ্ণ, একটা জ্যাকেট আর একটা কাপড় নিয়ে আয় ফটাফট। কাঁচা আছো কিন্তু শিখে যাবে। এখন 3,000 টাকা পাবে, তারপর হাত তৈরি হয়ে গেলে 3,500 টাকা পাবে। তো কাল থেকে ঠিক 4টে বলেছো, ঠিক 4টেই আসবে। হ্যাঁ। $3,000 থেকে 750 টাকার ক্রিকেট ফিস দিয়ে দেবো, আর 500 টাকায় ট্রেনে মান্থলি কেটে নেব, আর বাকি টাকা 1750 টাকা সেটা আমি মামির হাতে দিয়ে দেবো। কিন্তু 1 মাসের স্কুলের 10,000 টাকা কোথা থেকে আসবে? তুমি দেবে। কিন্তু আমি পাবো কোথা থেকে? লোন নেবে। প্রতি মাসে 10,000 টাকার লোন? না না মামা, তুমি 1 লাখ টাকা একবারেই নিয়ে নাও, আমরা 1 বছরে পুরো ফিস দিয়ে দেবো। আরে বাবা, সেটা আমাকে লোন দেবে কেন? আসলে কি বলতো মামা, টাকার দরকার তো সবারই হয়, কিন্তু টাকার সাথে সাথে ভালো লোক হওয়া প্রয়োজন। তুমি ভালো কাজ করো, তোমাকে মানা করবে না, দিয়ে দেবে। এই যে টাকার না গাছে ফলে না বাবা। মামা, ক্রিকেটের জন্য আমি গাছে তো কি, পাহাড়ে চড়ার জন্য রাজি আছি মামা। ক্রিকেট কেরিয়ারের শুরুতে অবিনাশের সামনে একটা রাস্তা ছিল পরিশ্রমের, আর একটা ছিল অপরাধের। নিজের স্বপ্ন সত্যি করার জন্য অবিনাশ পরিশ্রমের রাস্তায় বেছে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সাফল্য যেন পরের বলেই ছিল, আর অবিনাশ ব্যাট উঠিয়ে পুরো ফোকাসের সঙ্গে উইনিং স্ট্রোক খেলার জন্য তৈরি হয়ে গিয়েছিল। শেঠ রাজি হয়ে গেছেন, 1 লাখ টাকা লোন দেবেন, দিয়ে দিবি তোর ফিস। সত্যি মামা? মামা মামা থ্যাংক ইউ মামা। এখনো ওয়েটারের কাজ করবে ধার শোধ করার জন্য? কাজ হলো গিয়ে কাজ, এর জন্য লজ্জা পাওয়ার কিছু নেই। কিন্তু বোকামি আর পরিশ্রমের মধ্যে পার্থক্য আছে। ওয়েটারের কাজ মালিক যদি একবার ঘান ধাক্কা দিয়ে বার করে দেয় না, কাজটা যাবে চুলোয়, আর কার জীবন বরবাদ হবে? আমাদের, বিশেষ করে আমার। অবিনাশ, তো লাইফের টেস্ট এইবার শুরু হচ্ছে। কিন্তু দাদা, তুমি দেখো আমি ওয়ান্ডার স্পিডে খেলবো, আর তারপরে 2020 মতো আমি খুব তাড়াতাড়ি অনেক দূর এগিয়ে যাব। দেখো, তুমি দেখে নিও। গুড। বাবা, কাল থেকে আমার মুম্বাই ইন্টার স্কুল কাপের ম্যাচ শুরু হচ্ছে।
আমি সেটাতে খেলছি, তার সাথে আমি কাজও করছি বাবা। বাবা, আমি তোকে কি করে বোঝাবো যে আজ কত গর্ব অনুভব করছি। আজ পর্যন্ত আমি তোর গুণের কদর কখনোই করতে পারিনি রে। বাবা, আমি তোমাকে, মাকে, দাদাকে সবাইকে খুশি দেখতে চাই। আমরা খুশি বাবা, আমরা সবাই খুশি। এখন আমি বাড়ি পৌঁছে তোর মাকে আর তোর দাদাকে এই খুশির খবরটা নিশ্চয়ই দেবো। ব্যাস, এবার থেকে একটার পর একটা খুশির খবর আসতেই থাকবে। আচ্ছা, আমি ভুল ছিলাম, তোমরাই ঠিক ছিলে। আমাদের ছেলে অবিনাশ মুম্বাইতে ফাটিয়ে দিচ্ছে। বাবা, অবিনাশ যদি একবার ইন্টার স্কুল কাপ জিতে যায় না, তারপর মুম্বাই কেন, গোটা দেশ ওর নাম জানবে। আমি জানতাম আমার অবিনাশ কিছু একটা করে দেখাবেই, কিছু করবে। ঠিক বলেছো। অবিনাশ, এখন পুরো টিম যাচ্ছে মলে পার্টি করতে, তুইও চল। না ভাই, আমার না কিছু কাজ আছে, তোরা যা। চল না ইয়ার, তুই তো আমাদের সঙ্গে যাসই না। ভাই জুনেদ, তুই তো আমার কন্ডিশন খুব ভালো করে জানিস। আমি একটা টাকা জমাই। আচ্ছা চল, ট্রিট আমার দিক থেকে, এবার তো যাবি। সরি ভাই, আমি অন্য কোনো দিন যাব। চল, আসছি। আরে বাই বাই। অবিনাশ প্রথম ম্যাচেই জান লড়িয়ে খেলে, সবার থেকে ভালো খেলে সে, আর এখন তাকে স্কুলের বেস্ট ক্রিকেটার হিসাবে ভাবা হয়। কিন্তু এত পপুলারিটি থাকা সত্ত্বেও অবিনাশ খুবই লো প্রোফাইল থাকতো। যেমন ভাবে অর্জুন শুধু মাছের চোখ দেখতে পেত, ঠিক সেভাবেই অবিনাশ নিজের লক্ষ্যই দেখতে পাচ্ছিল, একজন টপ ক্লাস প্রফেশনাল ক্রিকেটিং ক্যারিয়ারের। ওই ক্রিকেটার, রাকেশ দাদা, মামা, মামি, আমাদের টিম ফাইনালে পৌঁছে গেছে। কি বলছিস অবিনাশ, তুই তো কামাল করে দিয়েছিস। হ্যাঁ বাবা, খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো, ভালো করে খেলো। চলো একটা কাজ করা যাক, সবাই মিলে বাইরে গিয়ে খাবো। হ্যাঁ, কি বলো মা, চলো না। হ্যাঁ হ্যাঁ, যাবো তো, কিন্তু আমরা সবাই না। অবিনাশ বাবু যাবে একা নিজের হোটেলে। এইভাবে রোজ রোজ ছুটি নিলে না, চাকরিটাও যাবে হাত থেকে। তারপর সমস্ত দায়িত্ব আমাদের ঘাড়ে এসে পড়বে। আমি ইন্টার স্কুল কাপের ফাইনালে পৌঁছে গেছি স্যার। क्या बात है, सुपर। কালকে ফাইনাল। তো কি হয়েছে?
এমনি তুমি ছুটি অনেক নিয়ে নিয়েছো। স্যার এই ম্যাচ ছিল তো তার জন্য ছুটি হয়ে গেছে। ম্যাচটা তোমার কাছে জরুরি, কিন্তু আমার কাছে এই হোটেল ছাড়া কিচ্ছু জরুরি নয়, আর কিচ্ছু জরুরি নয়। বুঝেছো আমার কথা? স্যার আমার ম্যাচ যখন শেষ হয়ে যাবে না তখন দেখে নেবেন আমি এখানে আরো বেশিক্ষণ কাজ করব। চিয়ার্স ভাই, তুই তো মানে ইয়ার ফাটিয়ে দিয়েছিস পুরো, হেভি লাগলো। কোনো কথা হবে না বস। থ্যাংক ইউ ভাই। শুধু ভাই এরকম ভাবে আমার এক একটা স্বপ্ন পূর্ণ হয়ে যাক তাহলে খুব ভালো হয় ভাই। অবিনাশের স্বপ্ন পূরণ হতে শুরু করলো। ধীরে ধীরে সে তার পদক্ষেপ নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছিল। সে প্রত্যেকদিন পরিশ্রম করছিল, নিজের ক্রিকেটকে 100% দিচ্ছিল, কিন্তু এই পরিশ্রম আর খাটনির মাঝেও সে নিজের অবস্থার থেকে সরে যাচ্ছিল। আর এক তো সে শুধুমাত্র 17 বছরের ছিল। গুড শট। নাইস। অবিনাশ, আরে তোমাকে আমি যতবার বলবো মানে কম হবে, এতটা জীবনে উন্নতি করবে, অনেক বড় প্লেয়ার হবে ব্যাটসম্যান হিসেবে, আই গ্যারান্টি। কিন্তু স্যার আমার এই কিটটার কোনো গ্যারান্টি নেই। দেখুন এটা কেমন খারাপ হয়ে গেছে। স্যার নতুন একটা কিট পাওয়া যাবে? না, আই মিন পেতে পারো, কিন্তু এবার তোমাকে এর জন্য পে করতে হবে। বুঝে গেছি স্যার। ভাই অবিনাশ, রিটায়ারমেন্টের টাইম চলেছে তোমার এই কিটের। হ্যাঁ দাদা, এবার নতুন একটা কিনতেই হবে। 2 মাস হয়ে গেছে অবিনাশ, তোমার মায়না কিন্তু এখন আমার হাতে এসে পড়েনি। আমিও এখনো পর্যন্ত পাইনি। শেট্টি স্যার আমাকে দেয়নি হ্যাঁ, এখনো। তো সবাই আমাদের মতো এত বড় মনের তো নয় যে ফোকটে সবাইকে খাওয়াবে। মা, এই তুই চুপ কর রাকেশ। এই ছেলেটার মাথায় তো সারাক্ষণ ক্রিকেটের ভূত নাচছে। 2 মাস হয়ে গেল ও কাজে যায়নি। সেটি কেন দেবে ওকে টাকা? তোমার কি কোনো আত্মীয় হয় নাকি? কি বলেছিলে তুমি? এবার থেকে রোজ আসবে, সময় আসবে? হ্যাঁ স্যার। কোথায়? এখানে কাজে। বলো এদিকে। কিন্তু তোমার জায়গা তো বললু এসে গেছে। যদি 2 মাস তুই মুখ না দেখাস তাহলে সরকারি চাকরি থেকেও বার করে দেবে। আমাকে চাকরি থেকে তাড়াবেন না স্যার। আমি দিনরাত কাজ করবো স্যার। মানে তুই এখানে প্র্যাকটিস করবি? না না স্যার, মানে আমি সবকিছু ম্যানেজ করে নেবো স্যার। শুধু আমাকে একটা চান্স দিয়ে দেখুন, আর একটু অ্যাডভান্স 10,000 টাকা ব্যাস। তোর এই ক্রিকেট প্র্যাকটিসের চক্করে পড়ে আমার এই হোটেলটাকে তো বলি দিতে পারবো না। স্যার আমার খারাপ সময় চলছে স্যার। এখন আমি তোর টাইম ঠিক করতে গেলে আমার টাইম খারাপ হয়ে যাবে। টাইম কখনো কাউকে সঙ্গে নিয়ে চলে না, বুঝতে পারলি আমার কথা? এখন তুই যা, অল দ্য বেস্ট। স্যার যা। লাভলি শট।
অবিনাশ, 1 বছর ধরে তুমি স্কুলের ফিস দাওনি, আর গত 3 মাস ধরে ক্রিকেট কোচিং ক্লাসেরও ফিস দাওনি। স্যার, আমি কিছুদিনের মধ্যে অ্যারেঞ্জ করে আপনাকে দিয়ে দেবো। এই বারবার তোমাকে বলা আমার ভালো লাগে না। আর গত সপ্তাহে তুমি বলেছিলে যে 2-1 সপ্তাহের মধ্যে। দেখো অবিনাশ, এরকম ভাবে হয় না, এভাবে চলতে পারে না। কাম অন। আমি কি করতে পারি বল বাবা? শেঠের কাছ থেকে আবার যদি 1 লাখ টাকা চাই, ধরতে পারিস তোর মতো আমারও চাকরি চলে যাবে, না খেতে পেয়ে মরতে হবে। সত্যি কথা বলছি অবিনাশ। মা যদি টাকা না পাই না তাহলে খুব সমস্যা হয়ে যাবে মা। কিন্তু অবিনাশ, এতগুলো টাকা আমরা কোথা থেকে পাবো? আমার কাছে তো গয়না টয়না কিছুই নেই যেটা আমি বন্ধক মা, রাখবো। এবার আমার সুযোগটা খুব বেশি আছে মা। হতে পারে আমি কিছু ভালো করে দেখাই মা। নে, বাবার সঙ্গে কথা বল। অবিনাশের টাকা চাই, সমস্যায় আছে। কত চাই বাবা? বাবা, সব টাকা চাই। আসলে কি বলতো, স্কুলের ফিস দিতে হবে, কোচিং এর ফিস দিতে হবে, কিট কিনতে হবে, আর ট্রেনে মান্থলির জন্য টাকা চাই। যখন জানিস যে আমরা দিতেই পারবো না, তখন চাস কেন বাবা? আর কার কাছে চাইবো বাবা? বাবা, আমি লক্ষ্যের প্রায় কাছে পৌঁছে গেছি। তুমি দেখে নিও বাবা, আমি খুব তাড়াতাড়ি সুযোগ পেয়ে যাব। তোর বাবা তো কখনো জীবনে সুযোগই পায়নি বাবা। আমার রোজগারও তো একই আছে। আমরা কিচ্ছু করতে পারবো না তোর জন্য। এবার তুমি গিয়ে বলবে না আমি বলবো ওকে? চুপ করো, বলছি আমি, বলছি। কি? চুপ করে থাকবো না আমি? কবে বলবে তুমি? পরের জন্মে? ওঠো আর গিয়ে বলো। রাকেশ বাড়িতে নেই, এখনই গিয়ে বলো, তা না হলে আমি চলে যাবো বলে দিলাম। চুপ করো, যাচ্ছি। অবিনাশ, তুই এখানে প্রায় 2 বছর ধরে আছিস, তাই না? হ্যাঁ মামা। যতটুকু আমার সাধ্য ছিল তাই করলাম। করেছি কিনা বল? করেছে তো মামা। তবে আর পারছি না। আমরা চাই না যে তুই চলে যাস, কিন্তু বাড়ির শান্তি চলে গেছে। তুই তো তোর মামিকে চিনিস। এখনই যাবার দরকার নেই, অনেক রাত হয়ে গেছে। আর হ্যাঁ, রাকেশকেও কিছু বলিস না। কাল যখন ও কলেজ চলে যাবে, তুই তখন দেখ অবিনাশ, আমার ঘরটা ছোট, কিন্তু আমার মনটা না কিং সাইজ রে, কিং সাইজ। ভাই, আমি কোনো কাজ পেতে পারি? দেখ ভাই, এই পৃথিবীতে না 2 রকমের লোক আছে। একজন যে শুধু টাকা কামানোর জন্য কাজ করে, আর অন্যজন হলো যে পয়সা কামায় কিন্তু পরিশ্রম করে না, বুঝলি? তুই ভাব তুই কি করবি। ভাই, আমি শুধু ক্রিকেট খেলতে চাই, শুধুমাত্র ক্রিকেটই খেলতে চাই। তুই বস, আমি এখনই আসছি। এনে দেখ অবিনাশ, তোকে এখন ক্রিকেটে ফুল টু ফোকাস করতে হবে, বুঝলি তো? তুই এসব ফালতু কাজকর্ম ছেড়ে দে। তাহলে খাবার আসবে কোথা থেকে? টাকা কোথায় পাবো? খাওয়া দাওয়া নিয়ে তুই একদম চিন্তা করিস না। ভালো ভালো কিছু পেয়ে গেল হয়ে গেল, তারপর একেবারে ঝাঁপিয়ে পড়বো। খাওয়া নিয়ে কোনো চিন্তা করিস না। কি বললি তুই? আমি কিছু বুঝলাম না। আমাদেরকে না একটা বড় বাজি মারতে হবে, বড় বাজি। এক ঝটকায় না প্রচুর টাকা পেয়ে যাবো। আমি আমার টাকা দিয়ে না প্রচুর ফুর্তি করব, তুই তোর টাকা দিয়ে ক্রিকেট খেলবি। কিন্তু কি করতে হবে বলবি তো? জীবন বদলে গেল অবিনাশের। এমন এক ইউটার্ন মারলো যেটা ভুল ছিল, আর তাকে ভুল রাস্তায় নিয়ে গেল। এতদিন পর্যন্ত অবিনাশ যে রাস্তায় চলছিল সেটা মুশকিলের ছিল ঠিকই, কিন্তু তাকে সঠিক দিশায় নিয়ে যাচ্ছিল, তার স্বপ্নের দিকে। কিন্তু এখন এই নতুন রাস্তা যাতে সে চলা শুরু করলো, সেটা সোজা সর্বনাশের খাদে নিয়ে গিয়ে ফেলবে, যেমনটা সবসময় হয়ে থাকে। একজন টপ ব্যাটসম্যান একটা ভুল শট খেলে আউট হতে চলেছিল।
দেখ অবিনাশ, আমি নিজেও জানি না এই ফোনটা কার। পুলিশ ট্র্যাক করবে আর এর মালিককে ভেতরে ঢোকাবে। আর এই ফোনটা আমরা এই ঘর থেকে করবো না, ট্র্যাক করলে ধরা পড়ে যাব। এখান থেকে না করলে কোথা থেকে করব? এমন কোনো জায়গা যেখান থেকে ধরা পড়বো না। অবিনাশ চৌবের বন্ধু জগৎ গাউড়ে পোস্টার লাগানোর কাজ করত। বেশিরভাগ সময় সে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের পোস্টার লাগানোর কাজ পেত। এই পোস্টার কখনো সে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির বাড়ির লোকেদের কাছ থেকে পেত, আবার কখনো স্থানীয় পুলিশ স্টেশন থেকে। এই পোস্টার থেকে বের হওয়া আইডিয়া জগতের মনে অনেকদিন ধরেই ছিল, কিন্তু এতদিন অবিনাশ যে রাস্তায় চলছিল সেটা মুশকিলের ছিল ঠিকই। কিন্তু কি করতে হবে বলবি তো? সারা জীবন ধরে লোকের পোস্টার লাগিয়ে এসেছি। কখনো কাউকে পাওয়া যায় এইসব পোস্টার দেখে? কখনো কখনো হারিয়ে যাওয়া লোকে পাওয়া যায়, যারা খুঁজে দেয় তাদেরকে টাকাও দেওয়া হয়। বুঝতে পেরেছি। তার মানে তুই বলতে চাইছিস আমরা এই লোকগুলোকে খুঁজবো আর টাকা নেব? না রে, এই খোঁজা টোজা আমাদের কাজ না। কিন্তু বাচ্চাদের না পাওয়া গেলে কেউ কেন টাকা দেবে? দেখ, আমি শুধু কথা বলবো যে আপনাদের বাচ্চা আমার কাছে আছে, আপনি টাকা দিন, না হলে। কিন্তু ভাই এটা তো অপরাধ। অপরাধ তো তোর সাথে হচ্ছে। এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও তুই কিছু করতে পারছিস না। তেন্ডুলকার, কোহলি, ওদের রক্ত তোর শিরাতেও বইছে, কিন্তু তুই কি করছিস? পোস্টার লাগায় যে জগৎ তার বাড়িতে বাড়া পাও খাচ্ছিস। এটা তোর প্রতি অন্যায় হচ্ছে না তো কি হচ্ছে বল? বোঝার চেষ্টা কর। কিন্তু ভাই কেউ কেন আমাদের টাকা দিতে যাবে? যখন এরা নিখোঁজ হয়ে যায় না, এদের বাড়ির লোকেরা মোমের মতো হয়ে যায়, পাগল হয়ে যায়, পাগলের মতন রাস্তায় ঘোরে, সবকিছু করার জন্য রাজি থাকে। কিন্তু আমরা টাকা কোথা থেকে নেব? খুবই সহজ। আমরা ওনাদেরকে ফোন করব, বলবো আপনাদের বাচ্চা আমাদের কাছে আছে, এই জায়গায় এত এত পয়সা নিয়ে আসো। 1,50,000 চাইবো, বেশি না ভাই। কিন্তু তুই তো জানিস এটা যে পুলিশ যদি জানতে পারে না তাহলে আমাদের ফোন ওরা ট্র্যাক করতে পারে, আমরা ধরা পড়তে পারি। আমরা আমাদের ফোন ব্যবহারই করবো না। তাহলে কার ফোন ব্যবহার করবো আমরা? চুরির ফোন। দেখ, লাস্ট বল, 6 রান চাই, কি করবি? চার্জ করব। কর চার্জ, এটাই তোর কাছে লাস্ট সুযোগ ক্রিকেটার হওয়ার। শট কিভাবে খেললি কেউ মনে রাখে না, ম্যাচটা জেতা। এনে কথা বল। আমি কথা বলবো? পাগল হয়ে গেছিস নাকি? দেখ, সাঁতার কাটতে হলে ঝাঁপাতেই হবে। এনে কথা বল। কিন্তু আমার দ্বারা হবে না রে ভাই। একদম ভারী গলায় বল, কর। আমি করতে পারবো না ভাই, আমি পারবো না। দাঁড়া, আমি করছি। হ্যালো, কে বলছেন? শোয়েবকে চাই না? তাহলে কালকে 1 লাখ টাকা নিয়ে আসবেন। শোয়েব? আপনি কে বলছেন? দেখুন প্লিজ আমাকে শোয়েবের সাথে কথা বলতে দিন, প্লিজ ওর সাথে কথা বলুন। বেশি বাড়াবাড়ি করিস না। কাল আন্ধারি ওয়েস্ট টিকিট কাউন্টারে 2টোর সময় আসবি। লাল শার্ট, কালো প্যান্ট পরে আসবি, হাতে কালো পলিথিন, আর পলিথিনে 1 লাখ টাকা, বুঝলি? যদি কোনো চালাকি করিস, পুলিশকে ডাকিস, পয়সা না আনিস, তাহলে তো শোয়েব গেল, বুঝলি? না না, আপনি একদম চিন্তা করবেন না, আমি পুলিশকে সঙ্গে নিয়ে আসবো না। আপনি যেরকম বলবেন আমি সেরকমই করবো, কিন্তু শোয়েবের কিছু ক্ষতি করবেন না। আপনার সঙ্গে শোয়েব আসবে তো? ভাই যদি উনি বাচ্চাটা চায় তাহলে? প্রথম মিটিংয়ে টাকা, তারপরের মিটিংয়ে বাচ্চা, পরিষ্কার কথা। কিন্তু ভাই আমাদের কাছে তো বাচ্চাটা নেই না। তো দ্বিতীয় মিটিংই কোথার থেকে হবে? তাহলে তো উনি পুলিশের কাছে যাবেন। যাবে, যেখানে খুশি যাবে। পুলিশ আমাদের নাগাল কিভাবে পাবে ভাই? এই ফোনটা বন্ধ থাকবে, আর একটা ফোন থেকে আমরা আর একটা বাড়িকে ফোন করব, ওখান থেকেও টাকা তুলবো, বুঝলি? আরে আমরা আন্ধেরই যাবো, এত পরিশ্রম করব। 1 লাখের জায়গায় 2 লাখ খারাপ নাকি? হ্যাঁ, এনে কথা বল। আমি কথা বলবো তো? গলা একদম ভারী, একদম ভারী। আমার মা তোমার কাছে আছে?
কেমন আছে? ভালো আছে, কিন্তু যদি 1 লাখ দিস তাহলে আরো ভালো থাকবে, না দিলে পরে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। না না, আমি দিয়ে দেবো, 1 লাখ টাকা আমি দিয়ে দেবো। বলো কবে আর কোথায় যেতে হবে? আজকে আসবো? কালকে আন্ধেরি ওয়েস্টে টিকিট কাউন্টারের সামনে লাল শার্ট কালো প্যান্ট পরে আসবি, আর হাতে একটা কালো পলিথিনের মধ্যে 1 লাখ টাকা নিয়ে আসবি। আর যদি চালাকি করিস, পুলিশকে বলে দিস, তাহলে দেখ আমি কি করি। না না, কোনো চালাকি করবো না, পুরো 1 লাখ টাকা নিয়ে আসবো, লাল শার্ট পরে আর কালো প্যান্ট পরে। ভাই, কবে থেকে এটা ভাবছি, এটা করবই করব। এবার দেখবি কালকে টাকা পাবো, আর এবার লাখপাতি। স্যার ওটা বারণ করেছিল পুলিশের কাছে আসতে। জানি না কি হবে স্যার, খুব ভয় লাগছে। দেখুন সেলিম বাবু, প্রত্যেক কিডন্যাপারই একই হুমকি দেয়, আর আপনার মতো কিছু বুদ্ধিমান মানুষ পুলিশের ওপর ভরসা রাখে আর পুলিশের কাছে সাহায্য চাইতে আসে। স্যার, যেখান থেকে ফোন এসেছিল সেটা ট্র্যাকিংয়ে দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি কল ডিটেলস আর অ্যাড্রেস পেয়ে যাব। আপনার কারোর সাথে কোনো ঝামেলা বা শত্রুতা ছিল? না স্যার, আমরা তো খুব সাদাসিধে মানুষ। স্যার, আমাদের ছেলের জন্য আমাদের খুব চিন্তা হচ্ছে, এবার কি করবো? সেটাই যেটা কিডন্যাপাররা চাইছে, আপনি ওদের কাছে যাবেন, লাল শার্ট, ব্ল্যাক প্যান্ট আর হাতে কালো পলিথিনের ব্যাগ, যার মধ্যে 1 লাখ টাকা। তারপর স্যার? তারপর আপনার কাজ শেষ আর চোর পুলিশের খেলা শুরু। হুম হুম ওই, টেনশনে আছিস? ভাই আমি বাড়ির থেকে এই সমস্ত কিছু করার জন্য পালাইনি। আমি কি এসব করতে এসেছিলাম? জীবন ভাই এটা, কখনো লুজ বল, কখনো বাউন্সার, আর ক্রিজেও টিকে থাকতে হবে। চল, তুই টেনশন নিস না, খা খা খা। মামা প্রণাম। মামা ভালো আছিস? আসো। বাবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তোকে এই অবস্থায় দেখে আমার ভালো লাগছে না। না না মামা, কোনো ব্যাপার না। আমাকে মাফ করে আরে দিস বাবা। না না মামা, তুমি তো তোমার সাধ্যমতো আমার জন্য করেছো। এখন আমি পুরো চেষ্টা করছি, আমার দ্বারা যতটা করা সম্ভব আমি পুরো চেষ্টা করছি মামা। টেনশন নিস না ভাই, এবার ভালো দিন আসছে। ভাই ওই লোকটা তো সেলিম শেখ কিংবা মুকেশ বলেই মনে হচ্ছে। দেখো, উনি লাল শার্ট আর কালো প্যান্ট পরে আছে, আর হাতে কালো পলিথিনও রয়েছে। চল কি কথা বলি। আর একটা লোককে আসতে দে। দেখ, দ্বিতীয় জন এসে গেছে। চল, কিন্তু আগে কার সাথে দেখা করবো? প্রথম জন থেকে তুই নিবি, লাস্টেরটা থেকে আমি নিচ্ছি। টাকা নিয়ে সোজা বেরিয়ে যাবো। ওভারব্রিজের নিচে বড় পায়ের দোকান আছে, ওখানে দেখা কর। কি হলো? কি কি হয়েছে বলবি তো? দ্বিতীয় পার্টির পাশে দেখলি? কি? পুলিশের লোক। পুলিশের লোক? তুই কি করে বুঝলি?
জুতো দেখো ওদের। জুতো? চল বেরিয়ে যাই। চল। তুমি কে? আমার মা কোথায়? আমি টাকা এনেছি, আমার মা কোথায়? ওই লোকটা বলেছিল লাল শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরে আসতে, আর টাকা কালো পলিথিনের ব্যাগে আনতে। হ্যাঁ স্যার, ও আমাকেও এই কথাই বলেছিল। দেখাই যাচ্ছে সেটা। স্যার, আমরা আর জিআরপি ওখানে 2 ঘন্টা ওয়েট করেছি, কিন্তু হয় কিডন্যাপারটা আসেনি অথবা আমাদের চিনে ফেলেছে। বা হয়তো ওরা জিআরপির জুতোটা চিনে নিতে পেরেছে। যদি এরা জিআরপির জুতোটা চিনে নেয় তার মানে এরা পেশাদার অপরাধী, আর এরা দলে অনেকজন ছিল। কারণ দুটো আলাদা পার্টিকে একই সময়ে একই জায়গায় ডাকা একজনের কাজ হতে পারে না, একের বেশিই হবে। স্যার, ওরা আমার ছেলেকে কিছু করবে না তো? স্যার, আমার মা। আপনারা ভয় পাবেন না, আমরা খুব তাড়াতাড়ি ওদের ধরবো। শালা এত কষ্ট করলাম, সবকিছু চলে গেল। আর একটা মেডেন ওভার গেল, কিছু হবে না স্যার। পরের ওভারে দেখ, শুধু 4 আর 6 হবে। স্যার, যে নাম্বার থেকে ফোন এসেছিল তার ওনারকে জানা গেছে, নাম বিক্রম দাস। তুলে নিয়ে এসছি ওকে। দেখুন, কিডন্যাপারদের টাকার দরকার, ওরা আবার আপনাদের ফোন করবে। ডোন্ট ওয়ারি, এইবার আমরা ওদের ধরে ফেলবো। কিন্তু স্যার, আমার ছেলে। স্যার, আমার মা। তারও খবর আমরা পেয়ে যাব, কারণ আমাদের কাছে একজন লোক আছে যে হয়তো ওদের দলে কাজ করে। তোর সঙ্গীতের নাম বল, বল। স্যার, আমি দিব্যিকে বলছি, আমার কোনো বন্ধু নেই। পঞ্চে কল তোর ফোন থেকে এসেছিল? সেটা তো 3 দিন আগে চুরি হয়ে গেছিল স্যার। তার তো তুই কোনো কমপ্লেন লেখাসনি? স্যার, সস্তার ফোন ছিল, আর আমি একটা হোটেলে রান্নার কাজ করি স্যার। স্যার, এত কাজের চাপ থাকে যে পুলিশ কমপ্লেন করার জন্য সময় বার করতে পারি। এখন তো তুই লকআপের ভেতরে, তাই তোর কাছে তো অনেক টাইম। আমাদের কাছে অত টাইম নেই। আমরা তোকে আস্তে আস্তে ভাপে মোটেই সেদ্ধ করবো না, সোজা প্রেসার কুকারে ঢুকিয়ে সেদ্ধ করবো, তারপর তুই সিটি মারবি, তাই না? বল। না না স্যার, আমাকে মারবেন না। আমি কিচ্ছু জানি না স্যার এইসব ব্যাপারে। আমার ফোনটা শুধু চুরি হয়ে গেছিল, ব্যাস। স্যার, আমি তো আজ পর্যন্ত একটা ট্রাফিক সিগন্যালও ভাঙিনি। বিক্রম দাস নির্দোষ ছিল আর সেটা বুঝতে পুলিশের বেশি সময় লাগেনি। আর অন্যদিকে জগৎ আর অবিনাশ তাদের সেকেন্ড ইনিংসের প্ল্যান বানায়। ক্রিকেট জগতে নিজের ক্ষমতার পরিশ্রমের দ্বারা নাম করার জন্য বেরিয়েছিল অবিনাশ, কিন্তু এই সময় সে শুধুমাত্র টাকা কামানোর চেষ্টায় ছিল, আর তাও শুধুমাত্র ক্রিকেটের জন্য। এবার আন্ধেরি স্টেশন না, কুরলা স্টেশনে ডাকবো। কুরলা কেন? আন্ধেরি নয় কেন? ইয়ার, আন্ধেরি স্টেশনটা না আমাদের জন্য অপয়া। ভাই, আমার তো মনে হচ্ছে এই কাজটা আমাদের জন্য এমনিতেই খারাপ। বাজে কথা বলবি না। দেখ, একবার ফ্রন্ট ফুটে গেলে আর ব্যাক ফুটের প্রয়োজন হয় না। হয় 6 হবে, নয় লালু ক্যাচ দেবে। বুঝতে পারছিস না কি? এনে ফোন কর। আগে আমাকে ফিরোজের সঙ্গে কথা বলাও। সময় এলে ঠিকই কথা বলতে পারবি। কি চাইছো তুমি? কালকে 2টোর সময় কুরলা স্টেশনে। কত টাকা চাই তোমার? 2 লাখ টাকা নিয়ে চলে আয়। কালো পলিথিনে নিয়ে আসিস, লাল শার্ট কালো প্যান্ট পরে। আমি আমার ফিরোজকে ফিরে পাবো তো? আগে আমরা টাকা নেব, গুনবো, তারপর সন্ধ্যাবেলা তোর ছেলে তোর বাড়িতে পৌঁছে যাবে। যদি পুলিশে কোনো গন্ধ পাই না, তাহলে দেখিস তোর ছেলের আমরা কি করি। সারা জীবন শুধু ভেবেই মরবি তোর ছেলে বেঁচে আছে না মরে গেছে। ভাইও টাকা নিয়ে আসবে, আর এইবার ওই টাকা আমাদের পকেটে ঢুকবে। ভাই ভাই 1 লাখ টাকা থাকবে আমাদের পকেটে। 1 লাখ তোর পকেটে, 1 লাখ আমার পকেটে। ভাই 1 লাখ টাকা দিয়ে তো অনেক কিছু হতে পারে। এটাই তোর সবচেয়ে বড় স্কোর হবে, সবচেয়ে বড়। স্যার, কিডন্যাপারটা আবার ফোন করেছিল। এবার দ্বিতীয় একটা বাচ্চা ফিরোজ নামে। ওর ফ্যামিলি বান্ডুপে থাকে, আর মুক্তিবনের জায়গা কুন্ডা রেলওয়ে স্টেশন। ওর বাবা আসলাম বেগ এই রিপোর্ট লিখিয়েছে। আমাদের কেসের সাথে কোনো মিল? স্যার, কালো প্যান্ট আর লাল শার্ট, হাতে কালো পলিথিনের ব্যাগ যার মধ্যে টাকা। ওই পুলিশ স্টেশনে একবার ফোন করো তো। স্যার। বলুন ইন্সপেক্টর। আপনার হাতে ফিরোজ বেগ কিডন্যাপিং এর কোনো মামলা আছে? আপনি পারমিশন দিলে আমরা তার তদন্তের কাজ করব। আমার মনে হয় এটা সেই গ্যাংয়ের কাজ যাদের অন্য 2টো কেস আমাদের হাতে আছে। ঠিক আছে ইন্সপেক্টর, আমি আমার 2 জন লোক আপনার টিমে জয়েন করিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এই ফিরোজ নিখোঁজ কবে হয়েছিল? 1 সেকেন্ড। হ্যাঁ,
এই 6 সপ্তাহ হয়েছে। ঠিক আছে। শোয়েব 3 মাস আগে নিখোঁজ হয়, আর রিপোর্ট অনুযায়ী মুকেশের মা 2 সপ্তাহ আগে, আর ফিরোজ 6 সপ্তাহ আগে। হ্যাঁ স্যার। যাদব, আচ্ছা তুমি কি এমন কোনো কিডন্যাপিং এর কেস দেখেছো যার মুক্তিপঞ্চে টাকা 48 ঘন্টা পরে চাওয়া হয়েছে? তো স্যার আপনার কি মনে হয় এটা কিডন্যাপিং এর কেস না, নয়? এটা কিডন্যাপিং এর কোনো কেসই নয়। এই লোকেরা এদের হাতেই নেই। এরা এমনি এমনি মিসিং হওয়া লোকেদের বাড়িতে ফোন করে আন্দাজেই টাকা চাইছে। কিন্তু স্যার এরা নাম্বার পাচ্ছে কোথা থেকে? তাও 3টে আলাদা আলাদা ওরা সেই নাম্বারেই ফোন করেছে যে নাম্বারটা নিখোঁজ হবার পোস্টারের উপর লেখা ছিল। পোস্টার শহরের বিভিন্ন জায়গায় থাকে, একটা জায়গায় তো নয়। কিন্তু এই পোস্টারগুলো সাটানোর তো একজনই লোক হতে পারে। প্রণাম বাবা। কেমন আছিস তুই বাবা? বাবা আমি একদম ঠিক আছি। বাবা তোর ওই ক্রিকেট কোচিং এর জন্য টাকার ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ এখনো পর্যন্ত তো হয়নি বাবা। বাবা এবার ছেড়ে দে, ফিরে আয়। আমি ফিরবো নিশ্চয়ই, কিন্তু শুধু ফেরার জন্য নয়। তুমি, মা, দাদা সবাইকে নিয়ে আসবো প্লেনে করে এখানে মুম্বাইতে। তোমরা সবাই আমার খেলা দেখবে স্টেডিয়ামে, লাইভ ম্যাচ। বাবা আমি সব সত্যিটাই জানতে পেরে গেছি। দামোদর আমাকে বলে দিয়েছে যে কুন্তি বৌদির জন্য তোকে বাইরে থাকতে হচ্ছে। খুব তাড়াতাড়ি আমার নিজের বাড়ি হবে, আর সেই বাড়ির দরজায় লেখা থাকবে এখানে সবার জন্য আমন্ত্রণ। অবিনাশ, পিচ ক্লিয়ার আছে, চল ওপেনিং করি। নমস্কার স্যার। আপনি কে? আপনার হাতে যেটা আছে ওটা আমাদের দিয়ে দিন। আগে আমার ছেলের সঙ্গে দেখা করো। বলেছিলাম না তোকে, তুই তোর ছেলেকে পেয়ে যাবি। সন্ধেবেলা তোর ছেলে তোর বাড়িতে পৌঁছে যাবে, কিন্তু এখন যেটা তোর হাতে আছে না সেটা আমাদের দে। তাড়াতাড়ি দে। এই দে। দে না। পালা অবিনাশ। ওই স্যার, আমি সত্যিই পোস্টার লাগাই। আপনি ভাটিনগর পুলিশ স্টেশনের যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন, সবাই আমায় চেনে স্যার। আর তুই তুই কি লাগাস? স্যার, স্যার আমি স্টুডেন্ট স্যার, সোফিয়া হাই স্কুলে 11-এ পড়ি স্যার। আর এই লোকেদেরকে ঠকানো, টাকা লুট করা, এটা কোথায় শিখেছিস? এর জন্য আলাদা স্কুল জয়েন করেছিস তুই? স্যার আমি ক্রিকেটার স্যার, আমি মুম্বাই ইন্টার স্কুল কাপ জিতেছি স্কুলের জন্য স্যার। স্যার এইসব কিছু ক্রিকেটের কিট কেনার জন্য করেছি স্যার। স্যার এর নাম জগৎ, ভাটিনগর পুলিশ স্টেশনের হয়ে পোস্টার লাগায়। আরও ক্রিকেটার অবিনাশ, দুজনের রেকর্ড ক্লিয়ার। হয়তো এতদিন ওকে কেউ ধরতে পারেনি। ভালো রাস্তা বেঁচেছিস নিজের স্বপ্ন পূরণ করার জন্য। স্যার 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 অবিনাশ সত্যি বলছে, ও
ওর মামার থেকে স্কুলে ক্রিকেট কোচিং ক্লাসে যেখানে যেখানে কথা বলেছি সবার একটাই কথা, কি? ছেলেটা খুব বড় ক্রিকেটার হতে যাচ্ছিল, খুব ট্যালেন্টেড, প্রচুর ম্যাচ জিতিয়েছে ও, আর স্যার একটা রেকর্ডও আছে, কখনো আউট হয়নি ও। অপরাধের বলেই আউট হয়ে গেছে ও, জীবন যুদ্ধের ম্যাচে ক্লিন বোল্ড হয়ে গেছে। 2 বছর আগে লখনৌ থেকে এসেছে, খুব কষ্ট করছিল, খুব ভালো ক্রিকেটার হতে পারত, কিন্তু 4 মাস আগে মামা বাড়ি থেকে বের করে দেন। কেন? খারাপ স্বভাবের জন্য? দুর্ভাগ্য স্যার, দারিদ্র, পয়সা ছিল না ক্রিকেট কিট কেনার জন্য, কোচিং ক্লাস আর স্কুলের ফিস দিতে পারছিল না। এই সময় জগতের সাথে দেখা, আর এই কাণ্ডটা ঘটালো। বয়স কত হবে এর? 17 বছর স্যার, জুভেনাইল। জুবিনাইলও যেমন ক্রিমিনালও তেমন, সেটা আমাদের ভুললে চলবে না। মামা, এটা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না মামা। ক্রিকেট খেলা ছেড়ে দিলে আমি বাঁচতে পারতাম না মামা। আমি এটা বুঝতে পারছি, তার মানে এই নয় যে তুমি অপরাধের রাস্তা বেছে নেবে। হ্যাঁ, তোর বাবা মার কাছে খবর পাঠাচ্ছি। ওদেরকে এখানকার ঠিকানা দেবে না মামা? আমি ওদের সাথে চোখে চোখ রাখতে পারবো না, ওদেরকে মুখ দেখাতে পারবো না। বাবা, সারা জীবন তোমাকে এই দাগটাকে বয়ে বেড়াতে হবে। অভ্যেস করে ফেলো, আর স্থির করো যে জীবনে কোনোদিন এইরকম কাজ করবে না। বাবা, আজকে রাতের টিকিটটা পাওয়া গেছে, পরশুর মধ্যে পৌঁছে যাব আমাদের অবিনাশের কাছে। মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিল ছেলেটা। চুপ করো কুন্তি। প্রথম দিন থেকে বলছিলাম বাড়িতে রেখো না, বাড়িতে রেখো না ছেলেটাকে, কিন্তু না, আমার কথা কি শোনার মতো কেউ আছে? আমি তো দেখেই বুঝে গিয়েছিলাম ও মোটেও সুবিধার নয় একদম, কিন্তু না, তোমরা তো কেউ আমার কথা শুনতেই চাইছিলে না। হ্যাঁ, সত্যি যে ও অপরাধ করেছে, কিন্তু আসল অপরাধ তো তুমি করেছো। বাবা বাবা, মানে করবে কেউ আর দোষ পড়বে আমার নামে? আমি তো তার জন্যই বসে আছি, যার মন চাইবে সে আসবে আর আমাকে 2-4 কথা শুনিয়ে চলে যাবে, ব্যাস। জগৎ গাওড়াকে আইপিসির ধারা 363, 385 আর 387 অনুযায়ী জুডিশিয়াল কাস্টাডিতে নেওয়া হয়েছে। আর যেহেতু অপরাধের সময় অবিনাশ নাবালক ছিল, সেই জন্য তাকে জুভেনাইল কারেকশন হোমে পাঠানো হয়েছে। আমাদের দেশে ক্রিকেট যেন একটা উৎসব, দেশের প্রত্যেকটা গলিতে একজন পোটেনশিয়াল ক্রিকেটার আছে, কিন্তু দেশের কয়েকটা হাতে গোনা গলি স্টারডমের কাছে পৌঁছয়। বেশিরভাগ গলি ডেড এন্ডে শেষ হয়ে যায়। অবিনাশ এখন সেই ডেড এন্ডের ফাঁদেই পা দিয়েছিল, আর মুম্বাইয়ের অপরচুনিটি সমুদ্রে ঝাঁপ দিয়েছিল। ঝাঁপ দেওয়ার জন্য সাহসের প্রয়োজন, কিন্তু সাঁতার কাটার জন্য ধৈর্য আর একাগ্রতার প্রয়োজন হয়, ট্রেনিং এর দরকার। অবিনাশ অনেক হাত পা ঝরে এক একটা মুহূর্ত তার পরীক্ষা নিচ্ছিল, কিন্তু আফসোস শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দেয়। ডুবে যাওয়ার ভয়ে সে সহজ রাস্তা বেছে নেয়, অপরাধের রাস্তা বাছে, যেটা এমন একটা ডেড এন্ডে এসে শেষ হয়ে যায় যেখানে রয়েছে শুধুমাত্র জেলের কালো অন্ধকার। যে সময় জীবনের ম্যাচে সব থেকে লো পয়েন্ট ছিল, সেই সময় জীবনের ক্রিজে সৎভাবে টিকে থাকার বদলে অবিনাশ ভুল শট খেললো। না তো শুধু ম্যাচ হারলো, সিরিজ হারলো, বরং নিজেই ক্রিকেটের কাছে হেরে গেল। খুবই কষ্ট আর আফসোস হয় কোনো ট্যালেন্টকে টাকার জন্য ছটফট করতে দেখলে, কিন্তু যদি ট্যালেন্ট টাকার জন্য অপরাধের পথ নেয়, তাহলে কোনো অবস্থাতেই তাকে উৎসাহিত করা যায় না। অপরাধের জন্য দেওয়া প্রত্যেক জাস্টিফিকেশনই ভুল এবং মূল্যহীন। অপরাধ বরবাদ হওয়া দ্বিতীয় নাম নয়, বরং প্রথম নাম। অন্যদিকে সংযম এবং পরিশ্রমী সাফল্যের প্রথম নাম। তা সে সুনীল গাভাস্কর হোক বা সচিন টেন্ডুলকার, সাইনা নেহওয়াল হোক বা সানিয়া মির্জা, পিটি উষা হোক বা মেরি কম, এই সমস্ত স্পোর্টস স্টার জ্বলে ওঠার আগে নিরাশা আর হতাশার অন্ধকার দেখেছে। যতটা তাদের ট্যালেন্ট তাদের সঙ্গ দিয়েছে, ঠিক ততটাই তাদের মজবুত ক্যারেক্টারও তাদের সঙ্গে ছিল। ক্যারেক্টার খারাপ সময়ে নিজের রং দেখায়। মানুষের আসল সাফল্য তখনই আসে যখন তার ক্যারেক্টার নড়ে যায় না, না তো ভাগ্যের কারণে,
আর না তো শর্টকাটের লোভে। অবিনাশ অনেক দূর পর্যন্ত ক্যারেক্টারের সঙ্গে জড়িয়ে ছিল, কিন্তু শেষে সে নিজেই হিট উইকেট হয়ে আউট হয়ে যায়। ট্যালেন্ট বাড়তে পারে বা কমতে পারে, লাক নিজের কাহিনী লিখতে পারে, কিন্তু ক্যারেক্টার কখনো কম্প্রোমাইজ করতে পারে না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতা আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য পাওয়ারে নয়, বরং উইল পাওয়ারে। সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।